আবারও ভেস্তে গেল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনার চেষ্টা। এই আলোচনায় যোগ দিতে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সাথে বৈঠক শেষে ফিরে গেছেন। তবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমান সফর শেষে আবারও ইসলামাবাদে ফিরতে পারেন বলে জানা গেছে। এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, মার্কিন নৌ অবরোধ ও হুমকির মুখে ইরান কোনো আলোচনা করবে না। সৃষ্টি ঘটকের রিপোর্ট। আরব সাগরে ইরানের আরেকটি জ্বালানিবাহী জাহাজ আটক করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকমের তথ্য অনুযায়ী ওই জাহাজটি বিদেশি বাজারে বিক্রির জন্য কয়েকশো কোটি ডলার মূল্যের জ্বালানি, তেল ও গ্যাসজাত পণ্য বহন করছিল। জাহাজটি মার্কিন বাহিনীর পাহারায় আবার ইরানের দিকে ফিরে যাচ্ছে বলে জানিয়েছে সেন্টকম। এ ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও হুমকির মুখে তেহরান কোনো আলোচনা করবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে এক ফোনালাপে একথা বলেন পেজেশকিয়ান। এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। বিশেষ করে শুক্রবার রাতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ছোট একটি প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে যাওয়ার পর সম্ভাবনা জোরালো হয়। বৈঠকে যোগ দিতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারেরও, কিন্তু আরাকচি তার আগেই ইসলামাবাদ থেকে ওমানের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর ট্রাম্প প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করেন। ফক্স নিউজকে তিনি জানিয়েছেন, অর্থহীন আলোচনার জন্য 18 ঘন্টা উড়ে পাকিস্তানে যাওয়ার দরকার নেই। ট্রাম্প জানান, ইরানের যারা বর্তমানে ক্ষমতায় আছেন তাদের সঙ্গে চুক্তি করতে তিনি প্রস্তুত। ইরান যখন চাইবে তাকে ফোন করতে পারে উল্লেখ করে ট্রাম্প বলেন, সব কার্ড এখন যুক্তরাষ্ট্রের হাতে, যুক্তরাষ্ট্র সবকিছুতেই জিতেছে বলেও দাবি করেন ট্রাম্প। সৃষ্টি ঘটক, ৭১। ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি দুটি প্রদেশে সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ২৪০ জনকে গ্রেপ্তার করেছে। কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে পৃথক এই অভিযানগুলো পরিচালিত হয় বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ। কুর্দিস্তান প্রদেশের অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে। এছাড়া এই অভিযানে এক কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে বলে দাবি আইআরজিসির। পৃথক অভিযানে আরও প্রায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে কেরমানশাহ প্রদেশে ১৫৫ জনকে আটক করা হয়েছে, যাদের বিপ্লব বিরোধী গোষ্ঠীর সদস্য বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৪ জনকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পৃক্ত গুপ্তচর হিসেবে সন্দেহ করা হচ্ছে। পাশাপাশি এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদও জব্দ করা তেহরানের পক্ষে থেকে জানানো হয়েছে। দেশের নিরাপত্তা বিঘ্নিত করা পরিকল্পনাকারীদের বিরুদ্ধেই এই কঠোর পদক্ষেপ। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলায় ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন পুলিশ সদস্য রয়েছে। স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে শনিবার এক প্রতিবেদনে তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। খান ইউনিসে একটি বিয়ের হলের কাছে পুলিশের গাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় ৬ জন বেসামরিক নাগরিক ও ৬ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় চিকিৎসকরা। এছাড়া গাজা সিটি এবং বেইত লাহিয়ায় পৃথক হামলায় আরও ৫ জন নিহত হয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা সিটিতে হামাস যোদ্ধাদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। তবে গত অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি সহিংসতা অব্যাহত রয়েছে। স্থানীয় চিকিৎসকদের মতে, যুদ্ধবিরতির পর থেকে এখনো পর্যন্ত অন্তত ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনে বড় ক্ষতির মুখে অঞ্চলটির শিক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিং বন্ধ থাকায় উচ্চশিক্ষার জন্য ভিন দেশে পাড়ি জমানোর ইচ্ছে থাকলেও পারছে না যেতে। এমনকি গাজার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিণত হয়েছে আশ্রয় কেন্দ্রে। এক জরিপে ইউনেস্কো বলছে ৯৫% বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরো জানাচ্ছেন আরাফাত ইসলাম। গাজার নাঘাম আবু খালি স্বপ্ন বুনেছিলেন তুরস্কে গিয়ে চিকিৎসা বিজ্ঞান পড়ার, তবে তা বাস্তবে রূপান্তরিত হয়নি। ২ বছর পেরিয়ে গেলেও গাজা ছেড়ে বের হতে পারেননি, কেননা বন্ধ রাফা ক্রসিং। তাই বৈধ কাগজপত্র থাকলেও তুরস্ক প্রবেশের সুযোগ হয়নি তার। তাই তো দিন কাটছে অস্থায়ী তাঁবুর ভেতর। ২০২৩ সালে উচ্চ মাধ্যমিকে ৯৮.৬% নম্বর পেয়ে গাজায় আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন নাঘাম। কিন্তু ভর্তি হওয়া মাত্রই শুরু হয় যুদ্ধ, ভেস্তে যায় তার সব পরিকল্পনা। যুদ্ধ শুরুর পর তুরস্ক সরকারের স্কলারশিপ পান তিনি।
ভর্তি হন আতাতুর্ক বিশ্ববিদ্যালয়। তবে রাফা সীমান্ত বন্ধ থাকায় এখনো সেই স্বপ্ন যাত্রা শুরু করতে পারেননি। أنا مستقبلي كله واقف على المعبر. أنا لما بشوف طلبة আমার ভবিষ্যৎ এই সীমান্তে আটকে আছে। স্কলারশিপ পাওয়ার পরেও আমি পড়তে যেতে পারছি না, এমনকি এখানে পড়াশোনাও করতে পারছি না। وتطور بشعر بالفخر صحيح لكن গাজা থেকে বের হওয়ার একমাত্র পথ এই রাফা ক্রসিং, কিন্তু যুদ্ধের বেশিরভাগ সময়ই বন্ধ থাকে এই পথ। কেবল আহতদের সীমিতভাবে বের হতে দেয়া হয় রাফা দিয়ে। যুদ্ধবিরতির পর সীমান্ত আংশিক খুললেও শিক্ষার্থী সহ অনেকেই এখনো অপেক্ষায়, কবে সুযোগ মিলবে গাজা উপত্যকা ছাড়ার। যুদ্ধে হারিয়েছেন তার মা ও ভাইকে, একটি স্টেথোস্কোপ যা তাকে প্রতিদিন মনে করিয়ে দেয় তার স্বপ্নের কথা। বন্ধুরা যখন বিদেশে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তখন তার জন্য সেই দৃশ্য আনন্দের সাথে বয়ে আনে চাপা কষ্ট। يعني أنا قاعدة بس যখন আমি দেখি আমার স্কুলের বন্ধুরা বিদেশে সাফল্য ও উন্নতি করছে, তখন আমি গর্বিত হই। একই সাথে হতাশাও কাজ করে। আমিও স্বপ্ন দেখি ভালো কিছু করার। الحمد لله أنا طول عمري بجيب الأولى على المدرسة. গাজার অনেক বিশ্ববিদ্যালয় এখন পরিণত হয়েছে আশ্রয় কেন্দ্রে। জাতিসংঘের তথ্য মতে 92% শিক্ষা প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রয়োজন। ইউনেস্কোর জরিপ বলছে 95% বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যুদ্ধে ক্ষতির শিকার, এর মধ্যে 22টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আরাফাত ইসলাম, ৭১। দীর্ঘ 2 দশকের স্থবিরতা, চলমান সংঘাত ও গভীর রাজনৈতিক বিভাজনে গাজা উপত্যকা ও দখলকৃত পশ্চিম তীরে আবারও হয়েছে স্থানীয় সরকার নির্বাচন। পশ্চিম তীর এবং গাজার কেন্দ্রীয় অঞ্চল দেইর আল বালার বাসিন্দারা ভোট দিয়েছেন। 2007 সালে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার বাসিন্দারা নিজেদের স্থানীয় প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাননি। গাজার পৌরসভা নির্বাচনের আরও খবর জানাচ্ছেন নাহিদা রিন্থি। গাজা ও দখলকৃত পশ্চিম তীরে বহু বছর পর আবারও অনুষ্ঠিত হলো স্থানীয় সরকার নির্বাচন। দীর্ঘ সংঘাত, ধ্বংস ও রাজনৈতিক অচল অবস্থার মাঝেও এই ভোট অনেকের কাছে আশার প্রতীক, আবার অনেকের কাছে এটি শুধুই সীমিত এক প্রচেষ্টা। শনিবার ভোর থেকে গাজার দেইল আল বালা এলাকায় প্রায় 20 বছর পর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 70,000 ভোটার অংশ নিয়েছেন। একই সময় দখলকৃত পশ্চিম তীরে প্রায় 15 লাখ ভোটার স্থানীয় পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন। 2007 সালে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার বাসিন্দারা নিজেদের স্থানীয় প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাননি। পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছেন, গাজার দেইল আল বালা শহরকে প্রতীকীভাবে অন্তর্ভুক্ত করার মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত এই অঞ্চলের ওপর তাদের কর্তৃত্বের দাবি আরও জোরালো হবে। ধ্বংসস্তূপে পরিণত গাজায় এখনও মৌলিক চাহিদা পূরণে সংগ্রামরত বাসিন্দারা ভোট দেওয়ার সুযোগকে স্বাগত জানিয়েছেন। তবে দীর্ঘদিন ধরে গাজা শাসন করা হামাস নিজেই সিটি কাউন্সিল সদস্য নিয়োগ দিয়ে আসছিল এবং নিয়মিতভাবে স্থানীয় নির্বাচন আয়োজন বন্ধ রেখেছিল। যদিও এবারে নির্বাচনের ফলাফল হামাস মেনে নিবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সত্যি বলতে একজন ফিলিস্তিনি ও গাজা উপত্যকার সন্তান হিসেবে আমি গর্বিত। যুদ্ধের পর গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসছে আবার। আমি অত্যন্ত আনন্দিত এবং প্রার্থনা করি এই সাফল্যে প্রত্যেকে অংশগ্রহণ ও অবদান রাখবে। এই নির্বাচন ফিলিস্তিনি জাতীয়তাবাদকে পুনঃপ্রতিষ্ঠিত করবে, ফিলিস্তিনি পরিচয়ের বিলুপ্তি রোধ করবে এবং আমাদের ভূমি, আমাদের শিকড় ও পূর্বপুরুষদের সাথে আমাদের সংযোগকে সুদৃঢ় করবে। এছাড়া হামাস এই নির্বাচনে আনুষ্ঠানিকভাবে অংশ নেয়নি। 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার বড় অংশ ধ্বংস হয়ে যাওয়ায় রামাল্লা ভিত্তিক কেন্দ্র নির্বাচন কমিশন দেইল আল বালায় প্রথম ভোট আয়োজনের সিদ্ধান্ত নেয়। প্রচলিত ভোটার নিবন্ধন প্রক্রিয়া চালানো সম্ভব না হয় তাদের বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। এদিকে কমিশনের মুখপাত্র বলেন, এই নির্বাচনের মূল লক্ষ্য হল পশ্চিম তীর ও গাজাকে একটি রাজনৈতিক কাঠামোর মধ্যে সংযুক্ত রাখা। তিনি আরও জানান, এই ভোট আয়োজনের আগে কমিশন ইসরায়েল বা হামাস কোনো পক্ষের সঙ্গেই সরাসরি সমন্বয় করতে পারেনি এবং ব্যালট পেপার, বাক্স বা কালি গাজায় পাঠানো সম্ভব হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে ভোটার উপস্থিতি কমলেও অতীতের স্থানীয় নির্বাচনে তুলনামূলকভাবে 50 থেকে 60% মধ্যে ছিল। আর 2006 সালে সংসদ নির্বাচনে হামাস জয়লাভ করে এবং পরের বছর
ফাতা নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেয়। নাহিদা রিন্থি, ৭১। নিজ দেশে আবারও হামলার মুখোমুখি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক নৈশভোজে বন্দুক হামলা হয়েছে। ঘটনার পর ট্রাম্প ও তার স্ত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। জড়িত সন্দেহে আটক হয়েছেন একজন। তবে গুলিবর্ষণের এই ঘটনার সাথে ইরান ইস্যুর কোনো সংশ্লিষ্টতা নেই বলেও মনে করেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে জমকালো আয়োজন আর সাজানো মঞ্চ। হাজারের বেশি নামিদামি অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার প্রায় সবাই, আর মধ্যমণি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। এমন এক আয়োজনে হঠাৎ ছন্দপতন। রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতেই সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে গুলির শব্দ। হট্টগোল ও বিশৃঙ্খলার মধ্যে দ্রুতই মঞ্চ থেকে সরানো হয় প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে, পরে অতিথিদেরও। ঘটনার পর সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, হামলায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বুলেট প্রুফ ভেস্ট থাকার কারণে তিনি প্রাণে বেঁচে যান এবং বর্তমানে তিনি সুস্থ আছেন। তবে পরিস্থিতি নিয়ে তিনি খুব বেশি শঙ্কিত নন বলেও জানালেন। এর সাথে ইরান ইস্যুর কোনো যোগসূত্র নেই বলেও মনে করেন তিনি। সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল। আজ রাতে ঘটে যাওয়া সব পরিস্থিতি আমরা পর্যালোচনা করেছি। প্রেসিডেন্টের দায়িত্ব পালনের চেয়ে বিপজ্জনক কোনো পেশা নেই। তবে এই ঘটনার সাথে ইরান ইস্যুর কোনো যোগসূত্র আছে বলে আমি মনে করি না। এদিকে ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও তার ট্রুথ সোশ্যালে পোস্ট করে এ খবর জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী ৩১ বছর বয়সের কোল টমাস অ্যালেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তাকে সোমবার আদালতে তোলা হবে। এ নিয়ে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI পরিচালক ক্যাশ প্যাটেল জানান, তদন্তকারীরা ঘটনাস্থল থেকে পাওয়া অস্ত্রগুলো পরীক্ষা করে দেখছেন। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে নেওয়া হচ্ছে জবানবন্দি। চৈতি সরওয়ার, ৭১। ভারতের অন্যতম খ্যাতিমান আলোকচিত্রী রঘু রায় নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিদেশি আলোকচিত্রীদের মধ্যে রঘু রায় ছিলেন প্রথম সারির। তিনি ভারতের দ্য স্টেটমেন্ট পত্রিকার প্রধান আলোকচিত্র সাংবাদিক হিসেবে মুক্তিযুদ্ধের সময় ভারতের আশ্রয় শিবির ঘুরে ঘুরে উদ্বাস্তু বাংলাদেশিদের অবর্ণনীয় কষ্টের জীবনযাত্রা তুলে ধরেন তার ক্যামেরায়। পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে তিনি মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে প্রবেশ করে মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ যুদ্ধের দৃশ্য, চূড়ান্ত বিজয়ের পর বিজয়ী মুক্তিযোদ্ধাদের দেশে ফেরা ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য তার ক্যামেরায় ধারণ করেছিলেন। তার তোলা ছবিগুলো একদিকে যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অমূল্য দলিল হয়ে আছে, তেমনি ছবিগুলো ব্যক্তিগতভাবে তাকেও আলোকচিত্রী হিসেবে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। রঘু রায়ের ছেলে আলোকচিত্রী নিতিন রায় জানিয়েছেন, গত ২ বছর ধরে তার বাবা ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ ২ বাংলাদেশি PhD শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার নিখোঁজ জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধারের পর শনিবার নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়। এ ঘটনায় লিমনের রুমমেট হিসাম সালেহ আবু ঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জামিল আহমেদ লিমন আর নাহিদা সুলতানা বৃষ্টির স্বপ্ন ছিল উচ্চশিক্ষা শেষে দেশের মুখ উজ্জ্বল করার। কিন্তু যুক্তরাষ্ট্রে PhD-রত এই দুইজনের স্বপ্ন আজ এক মর্মান্তিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। নিখোঁজের ৮ দিন পর নিশ্চিত হওয়া গেছে লিমন এবং বৃষ্টি আর বেঁচে নেই। গত ১৭ এপ্রিল নিখোঁজ হন এই ২ শিক্ষার্থী। দীর্ঘ তল্লাশির পর স্থানীয় সময় শুক্রবার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এর রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে আসে বৃষ্টির মৃত্যু সংবাদ। যুক্তরাষ্ট্রের পুলিশের বরাত দিয়ে বৃষ্টির পরিবার জানিয়েছে, ফ্লোরিডার বাসার রক্তের দাগ ও দেহের একটি অংশের DNA পরীক্ষার মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করা গেছে। পুলিশের ধারণা, ঘাতক মরদেহটি সরিয়ে ফেলেছে। হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশ ২৬ বছর বয়সী মার্কিন নাগরিক হিসাম সালেহ আবু ঘরবেহকে গ্রেপ্তার করেছে। হিসাম লিমনের রুমমেট ছিলেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এক শিক্ষার্থীকে হত্যার পর অন্যজনের মরদেহ গুম করার চেষ্টা করেছিল এই অভিযুক্ত।
2023 সালে শারীরিক আঘাতের অভিযোগে দুবার গ্রেপ্তার করা হয়েছিল হিশামকে, তবে পরে সেই অভিযোগগুলো প্রত্যাহার করা হয়। তবে ওই ঘটনাগুলোর একটির পর তার ভাই আদালতের কাছে একটি নিষেধাজ্ঞার আবেদন করেন। ওই আবেদনের ভিত্তিতে আদালত হিশামকে তার ভাই ও তাদের বাড়ির কাছাকাছি যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। লিমন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। শিগগিরই বিয়ের পরিকল্পনা ছিল এই দুই মেধাবী শিক্ষার্থীর, কিন্তু এক নৃশংস হত্যাকাণ্ডে সব স্বপ্ন এখন ফিকে হয়ে গেছে। দুই শিক্ষার্থীর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফ্লোরিডার বাংলাদেশ কমিউনিটি সহ নিজ দেশে থাকা স্বজনদের মাঝে। অরিসুল ইসলাম, ৭১। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবার হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।